আসসালামু আলাইকুম মাননীয় বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাস থেকে। তো আমি গত ক্লাস তোমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনায় প্রায় অংশ বা পাঠ আমি শেষ করেছি। আজকে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন নিয়ে আলোচনায় আসছি। তো আশা করি এই সময় তোমরা আমার সাথে থাকবে, এই আশা শুরু করছি। তো আমরা গত ক্লাসে পদার্থের অবস্থার বৈশিষ্ট্য আলোচনা করেছি, পদার্থের সংখ্যা আলোচনা করেছি এবং ওই অধ্যায়ের যে সংশ্লিষ্ট পাঠ ছিল সেই পাঠ আমরা শেষ করেছি। আজকে আমি শুরুতে পদার্থের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। পদার্থের আমরা জানি প্রকারভেদের মধ্যে আমরা দেখি মৌলিক, যৌগিক এবং মিশ্র। এই তিনটি ভাগ আমরা অনেক আগের ক্লাস থেকে জেনে আসছি। তো এখন আমরা এদের ডিটেলস জানবো। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলি আমরা পরমাণু, আবার যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলি আমরা অণু। তাহলে এই অণু আবার আমরা বলতে পারি দুটি ভাগ অণু। একটি হচ্ছে মৌলিক অণু, আর কি হচ্ছে যৌগিক অণু। উদাহরণস্বরূপ বলতে পারি যেমন H2O2 Cl2, এগুলো আমরা মৌলিক অণু বলতে পারি। কেন? যে অণু একই ধরনের পরমাণু নিয়ে গঠিত তাকে আমরা মৌলিক অণু বলি। আর যৌগিক অণু হচ্ছে ভিন্ন ধরনের পরমাণু নিয়ে গঠিত হতে পারে, যেমন CO2, H2O, HCl, এগুলো অনেক রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রকারভেদ করলাম মৌলিক অণু, যৌগিক অণু। উদাহরণস্বরূপ আমরা কয়েকটি উদাহরণ এখানে উপস্থাপন করেছি। এবার আমরা আসবো এই পরমাণু কিভাবে আমরা প্রকাশ করব সেটা। তাহলে পরমাণু যে নিয়ম অনুসারে বা যে চিহ্ন আমরা প্রকাশ করি সেগুলোকে আমরা বলতে পারি প্রতীক। সেগুলোকে আমরা কি বলতে পারি? প্রতীক। তাহলে প্রতীক আমরা কাকে বলবো? মৌলিক পদার্থের সংযুক্ত রূপকে প্রতীক বলা হয়। আমি আবার উপস্থাপন করছি, মৌলিক পদার্থের সংযুক্ত রূপকে আমরা প্রতীক বলি। যেমন লিখতে পারি, যেমন হাইড্রোজেন আমরা লিখি তার এই প্রথম অক্ষর, তারপর আমরা হাইড্রোজেনের প্রতীক বলি। যেমন আমরা হাইড্রোজেন প্রতীক লিখার সময় H লিখি, তাহলে দেখা যাচ্ছে এই পুরো নামের সংযুক্ত রূপ হিসেবে আমরা এখানে H দ্বারা তাকে প্রকাশ করি। এই বিষয়টা আরো তোমরা ভালোভাবে বুঝতে পারবে যদি এই প্রতীক লিখার নিয়মগুলো তোমাদের জানা থাকে। একটা নিয়ম এখানে উপস্থাপন করে ফেলেছি, সেটা হচ্ছে আমরা তার ইংরেজি পুরো নামের প্রথম অক্ষর দ্বারা প্রকাশ করি, অর্থাৎ সেটা ক্যাপিটাল লেটার লিখতে হবে, বড় হাতের অক্ষরে আমরা সেটা লিখি। সেটা এক নম্বর নিয়ম। দ্বিতীয় নম্বর নিয়মে আমরা যদি দেখি, সে নিয়মটা হচ্ছে, আমি এখানে কয়েকটি নাম লিখছি: কার্বন, ক্যালসিয়াম, ক্যাডমিয়াম, এবং আমরা কয়েকটি নাম লিখলাম। যেমন আমরা কার্বনের প্রতীক প্রকাশ করছি দ্বারা, ক্যালসিয়ামের ক্ষেত্রে এসে আমরা Ca লিখি, আবার ক্যাডমিয়ামের ক্ষেত্রে লিখি আমরা Cd, আর যদি আমরা লিখি ক্লোরিন, এখানে আমরা Cl লিখি। এই দুইটা কার্বন আছে। দ্বিতীয় নিয়মের মধ্যে আমরা দেখি, যদি কোনো প্রতীকের ইংরেজি নামটা যদি শুরুতে যে অক্ষরটা, প্রথম অক্ষরটা যদি একই হয়, তখন আমরা সেটা প্রতীক লেখার সময় উচ্চারণে যে অক্ষরটি প্রাধান্য পায় সেটি এর সাথে ছোট হাতের দিয়ে আমরা লিখি। যেমন এখানে কার্বন, আমরা কার্বন সি দ্বারা প্রকাশ করেছি, আবার ক্যালসিয়াম এখানে Ca, এখানেও Ca, তাহলে এখানে আমরা কার্বন সি দিয়ে প্রকাশ করেছি। এখানে ক্যালসিয়াম উচ্চারণ ক্ষেত্রে আমরা কি বাংলায় লিখি, তাহলে এখানে এভাবে যদি লিখি, তাহলে কয়ের পরে সি এর পরে আমাদের
এই জহর দেব আমরা এ ইউজ করি, তাহলে এখানে ক্যালসিয়াম সেজন্য সি হয়ে গেছে। একে বলে ক্যাডমিয়াম, ক্যাট, তাহলে এখানে আসে ড উচ্চারিত হচ্ছে ড, এজন্য আমরা ডি দিয়েছি। এখানে ক্লো, সি এর পরে ল উচ্চারিত হচ্ছে সেজন্য আমরা সি এর দিই, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। তাহলে আমরা দুটি নিয়ম, প্রথম নিয়ম হচ্ছে আমরা প্রথম অক্ষর দ্বারাই প্রকাশ করি বড় হাতের, সেটা দিয়ে আমরা প্রতীক প্রকাশ করি। দ্বিতীয়টা হচ্ছে প্রথম অক্ষর যদি সবগুলো একই হয়ে যায়, উচ্চারণ যদি প্রাধান্য পাই, সেটা দিয়ে আমরা দুটি যুক্ত করে আমরা লিখি। তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে সরাসরি ল্যাটিন নাম থেকে আসে, যেমন আমরা পটাশিয়ামে আমরা কে লিখি, পটাশিয়ামের প্রতীক আমরা কি লিখি, কে। তো শিক্ষার্থী বন্ধু এটা করতে আসে, এটা ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, ক্যালিয়াম। তাহলে এখানে এটা ল্যাটিন থেকে আসে, ল্যাটিন নাম। তাহলে তৃতীয় নিয়ম হচ্ছে প্রতীক বিকার, তৃতীয় নিয়ম হচ্ছে যে আমরা অনেকগুলো প্রতীক ল্যাটিন নাম থেকে সরাসরি আমরা লিখে থাকি, যেমন আর্জেন্টিনা, আমরা আর্জেন্টাম লিখি আর্জেন্টাম। এই আর্জেন্টাম এটা কার ল্যাটিন নাম, সিলভারের, সিলভারের ল্যাটিন নাম। তাহলে আমরা সিলভারের প্রতীক কি লিখি, এজি লিখি, এজি। তোমরা এখানে উচ্চারণ আমাদের প্রশ্ন স্যার এখানে এআর না হয়ে এজি হওয়ার কারণ আমরা 18 নম্বরে আর্গন এআর দিয়ে লিখে ফেলেছি, সেজন্য এখানে এআর না হয়ে এজি হয়ে যাচ্ছে আর্জেন্টাম, এটা সরাসরি ল্যাটিন নাম। তেমনি ভাবে ম্যাগনেসিয়াম, সোডিয়ামকে আমরা অ্যানে লিখি, ম্যাগনেসিয়াম তথা সোডিয়ামকে আমরা অ্যানে দ্বারা প্রকাশ করি। এটা আমরা সরাসরি অ্যানে, সোডিয়ামের ল্যাটিন নাম। ম্যাগনেসিয়াম থেকে আমরা অ্যানে প্রতীকটা উপস্থাপন করি। শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা প্রতীকের নিয়মটা তোমাদের বোধগম্য হয়েছে। না হয় তোমরা বেশি বেশি করে অনুশীলনের মাধ্যমে সেটি শেষ করো। এরপর আমরা আসবো পরমাণুর ভিতরে যে কণাগুলো রয়েছে, অর্থাৎ পরমাণুকে যদি আমরা ভাঙি যে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা পাওয়া যায়, কণা পাওয়া যায়, সেগুলোকে আমরা বলি মৌলিক কণিকা। তার মধ্যে তিনটি স্থায়ী রয়েছে, সেগুলো হচ্ছে তিনটি স্থায়ী মৌলিক কণিকা রয়েছে, সেটি হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। যে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি এখানে সমস্যা একটা বলছি, পরমাণুকে ভাঙলে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা পাওয়া যায় বা ক্ষুদ্র ক্ষুদ্র স্থায়ী কণিকা পাওয়া যায় তাকে মৌলিক কণিকা বলে। এই তিনটি স্থায়ী মৌলিক কণিকা আমরা এখানে উপস্থাপন করলাম, একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের প্রতীক ই মাইনাস। তাহলে আমরা এর প্রতীকটা বুঝতে পারছি এটা কি দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে নেগেটিভ, ঋণাত্মক আধান বিশিষ্ট। এটাকে পি বা এস প্লাস দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট। এবং নিউট্রনকে আমরা এন দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে নিউট্রাল, নিরপেক্ষ, এর কোনো আধান নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই তিনটি কণিকা কে কখন আবিষ্কার করেছে সেটি আমরা একটি ছোট্ট ছড়ার মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। তাহলে আমরা সেই ছড়া লিখে যাই। আমরা প্রথমে কণিকার নাম, তারপর হচ্ছে আবিষ্কারকের নাম, তারপর হচ্ছে সাল, কখন আবিষ্কার করেছে। আমরা যদি দেখি ইট, পরে নিচে, এই তিনটি কথা থেকে আমরা এই কণিকাগুলো আবিষ্কারকের নাম সাল অঞ্চলে মনে রাখতে পারবো। তাহলে আমরা সে বিষয়গুলো ই দিয়ে হচ্ছে ইলেকট্রন, তারপর ট দিয়ে হচ্ছে টমসন, ইংরেজি লেখা হয় টিএইচ ও এস, এও লেখা হয়, সেজন্য আমি এখানে বাংলায় ট উচ্চারণ হয়, টমসনের হল টমসন, থ উচ্চারণ টিএইচ, থ, টমসন, টমসন। তার নাম জেরে টমসন,
সেটা হচ্ছে 1897 সালে। তারপর এখানে প দিয়ে হচ্ছে প্রোটন। এখানে আমরা যেহেতু ভূমিকা বা সেটা রাদারফোর্ড সেটা হচ্ছে 1919 সালে। তারপর নিচে বি দিয়ে হচ্ছে নিউট্রন, চ দিয়ে চ্যারিং, এটা হচ্ছে 1932 সালে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা রাখবো তোমরা এই ছোট্ট একটু ছড়ার মাধ্যমে এই তৃতীয় মৌলিক পরীক্ষা সবাই মনে রাখতে পারবে এবং এগুলি তোমরা মাথা অনুশীলনের মাধ্যমে তোমার যে কোনো সমস্যায় সেই বিষয়গুলো উপস্থাপনের মাধ্যমে সমাধান করতে পারে এই স্যারকে শেষ করছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের অভিভাবকতা তোমরা মান্য করবে, বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে এবং মিথ্যা পরীক্ষা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।